গ্রামের একটি বিদ্যালয়ের আহ্বানে সাড়া দিয়ে তিনি এসেছেন এবং তোমাদের কাছে তিনি তার বক্তব্য রেখেছেন। তার উপস্থিতি তোমাদের কাছে অনুপ্রেরণার উৎস এবং আশা করি তোমরা তার সমস্ত কথা বুঝতে পেরেছ এবং তোমরা তাকে অনুসরণ করার চেষ্টা করবে। এরপর আমরা ডাকছি মেন্টর হিসেবে আমাদের একজন অতিথি, বিশেষ অতিথি মাননীয় ভাস্কর জ্যোতি বেরা মহাশয়কে। ভাস্কর জ্যোতি বেরা মহাশয় ওনার সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটু বলি। উনি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুড় মঠ থেকে ইংরেজিতে স্নাতক, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন, মাস্টার্স করেছেন, তারপর কলকাতা ইউনিভার্সিটি থেকে LLB করেছেন। এরপর তার সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে পাবলিক রিলেশনসের এবং অনারারি কাউন্সিলর ফর সেলফ ইমপ্রুভমেন্ট, এবং তিনি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের ডেপুটি ডিরেক্টর নবান্ন। আহ্বান করছি আমার বন্ধুবান মাননীয় ভাস্কর জ্যোতি বেরা মহাশয়কে। একবার কিছু মানুষ তারা কাজী নজরুল ইসলামের কাছে গেছেন, গিয়ে কাজী নজরুল ইসলামকে বলছেন, কাজী সাহেব, আপনি যে কবিতাগুলো লেখেন সেগুলো আমরা পড়ে বুঝতে পারি, কিন্তু রবীন্দ্রনাথের কবিতা না সব মাথার ওপর দিয়ে যায়, কিছু বোঝা যায় না। কাজী নজরুল ইসলাম মুচকি হেসে বললেন, দেখো, যার কথা তোমরা বলছো রবীন্দ্রনাথ, তো গল্পটা এরকম ছিল যে একদল মানুষ কাজী নজরুল ইসলামের কাছে গেছেন, গিয়ে তাকে বলছেন যে কাজী সাহেব, আপনার লেখা কবিতা আমরা পড়ে বুঝতে পারি, কিন্তু রবীন্দ্রনাথের কবিতা আমরা ততটা পড়ে বুঝতে পারি না, মাথার ওপর দিয়ে যায়। তাদেরকে কাজী নজরুল ইসলাম বললেন, রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের জন্য লেখেন না, লেখেন আমার জন্যে, আর আমি লিখি তোমাদের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন কাজী নজরুল ইসলামের জন্যে, আর তারপর হচ্ছে নজরুল ইসলাম সে কবিতা লেখে সাধারণ মানুষের জন্য। এতক্ষণ ডক্টর উদয় বন্দ্যোপাধ্যায় তোমাদের যা বলে গেলেন তোমরা যথেষ্ট বোঝার চেষ্টা করেছো, কিন্তু উনি বোধহয় বলে গেলেন আমাদের জন্যে, যারা মঞ্চে আমরা ছিলাম। আমরা এখন খানিকটা চেষ্টা করছি, যদি ঠিকঠাক বুঝে থাকি বাকিটা আপনাদেরকে জানানোর জন্য। ছাত্রদের উদ্দেশ্যে বলছি, যারা অভিভাবক তারা তো বুঝতেই পেরেছেন। আমি খুব সংক্ষেপে বলবো, এই মিনিট 10-12 হয়তো সময় নেব, কারণ আরও বক্তা আছেন, ততক্ষণ আমাকে সহ্য করুন। এখন আমরা বিদ্যালয়ে কেন আসি? বাড়িতেও তো আমাদের লেখাপড়া হয়, যদি বাড়ি থেকেই আমরা পড়াশোনা করতাম ক্ষতি কী ছিল? বিদ্যালয়ে আসি মূলত আমরা ডিসিপ্লিনড হতে, অর্থাৎ একটা নিয়মানুবর্তিতা এবং একটা শৃঙ্খলার মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করার জন্যে। নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠবো, স্নান করব, খাবো, বইয়ের ব্যাগ নেব, স্কুলে আসবো, 40 মিনিট ক্লাসে মন দিয়ে শিক্ষক শিক্ষিকার পড়াশোনা আমরা শুনবো এবং ক্লাসে নোট নেব, জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করব, তারপর আমরা বাড়ি যাব। তাহলে কি হলো? একটা শৃঙ্খলাপরায়ণ জীবনযাত্রায় অভ্যস্ত হবার জন্যে আমরা বিদ্যালয়ে আসি। বিদ্যালয় আর একটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে আমাদের মনের মধ্যে আমাদের চিন্তার প্রবাহগুলোকে সংহত করে। অনেকের মনে প্রশ্ন হবে, লেখাপড়া করে লাভটা কি? সেই তো হাঁড়ি ঠেলতে হবে। অনেকের মনে প্রশ্ন হবে, আরে বাবা লেখাপড়া করে করবোটা কি? চাকরি কোথায়? অনেকের মনে প্রশ্ন হবে, লেখাপড়া করার পরে সেই তো আমাকে মাঠে ঘাটে গিয়ে কাজ করতে হবে। তাহলে পড়াশোনাটা আবার কি কাজে লাগছে? লাগছে এটাই, আপনার মনের যে চিন্তাগুলো সেগুলো আপনাকে সংহত করে দিচ্ছে বিদ্যালয়। অর্থাৎ ধরুন আপনাকে অনেকগুলো টাকা, এখানে ধরুন একটা বাক্স রাখা আছে, প্রত্যেকে দান করছে 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 4 টাকা। যখন বাক্সটা খুলবেন দেখবেন নোটগুলো সব এরকম মোড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন কি করতে হয়? টাকাগুলোকে নিয়ে একটা 10 টাকার বান্ডিল, একটা 20 টাকার বান্ডিল, একটা 50 টাকার বান্ডিল, এইরকম সব বান্ডিল করে করে আমরা সাজাই। আমাদের মনের মধ্যে প্রতিনিয়ত যে চিন্তাগুলো আসছে
সেই চিন্তাগুলোকে সুসংহত করার যে অভ্যাস, সেটা বিদ্যালয় থেকে তৈরি হয়। যিনি রান্না করবেন সারা জীবন, তার যদি বিদ্যালয় শিক্ষা থাকে, তিনি আরও সুন্দর করে কম সময়ে আরও ভালোভাবে রান্না করতে পারবেন। তিনি জেনে যাবেন রান্না করার পদ্ধতিটা আরও কত সংক্ষিপ্ত সময়ে করা যায়, আরও কত উন্নত রান্না করা যায়, আরও কত টেস্টি রান্না করা যায়। ধরুন আপনারা মাঠে আপনার বাবা মাকে কাজ করতে দেখছেন। আপনার বাবা উদয়স্ত মাঠে পরিশ্রম করেন, আলু বসানোর সময় সার দেন, আলুতে মাটি দেওয়ার সময় আর এক প্রস্ত সার দেন, ইত্যাদি প্রভৃতি। এবার আপনি যে বিদ্যালয়ে পড়লেন, আপনি কি বাড়তি দেবেন? আপনি বাবাকে বোঝাবেন যে জমিতে সার দেবার আগে মাটি পরীক্ষা করে দেখা দরকার কোন ধরনের সার এই জমিতে প্রয়োজন। যে জমিতে ইতিমধ্যে অ্যাসিডিক হয়ে আছে, লবণাক্ত হয়ে আছে, সেই জমিতে সেই ধরনের সার যেটা কিনা মাটিতে লবণের পরিমাণ বেশি করবে বা যেটাতে অম্লের পরিমাণ বেশি করবে, যেটা যে জমিতে হয়ে আছে সেটার প্রয়োজনীয়তা নেই। সেই জন্যে কোন সময় কোন জমি কী ধরনের সার চাইছে, কোন সময় চুন চাইছে, কোন সময় অন্য কিছু চাইছে, এটা আপনি আপনার বাবাকে শেখাতে পারবেন, বলতে পারবেন, আপনি নিজে সেটাতে প্রয়োগ করতে পারবেন। ফলে আপনার ফসল উৎপাদনের পরিমাণ কমে যাবে। আপনার বাড়িতে আপনারা ধরুন কর্মকার বা আপনার বাড়িতে একটা কামারশালা আছে, আপনার বাড়িতে কাঠের কাজ হয়, তাহলে আপনি স্কুলে পড়ে কি লাভ হলো? স্কুলে পড়ে আপনার এইটা লাভ হবে যে আপনি জেনে যাবেন যে কোথায় কোথায় খুঁজে পেলে, সার্চ করলে, খোঁজ করলে কাঠের নিত্য নতুন আরও ডিজাইন, আরও আইটেম, আরও সফিস্টিকেটেড জিনিস, আরও সুন্দর জিনিস আপনারা পাবেন। এবং সেইগুলো আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সেইটা আপনি আপনার পারিবারিক ব্যবসার মধ্যে ওই জ্ঞানকে আপনি সঞ্চারিত করতে পারবেন। এই জন্যে আপনি বিদ্যালয়ে আসবেন। বিদ্যালয় আপনার চিন্তাগুলোকে, নতুন দিগন্তগুলোকে, নতুন সম্ভাবনাগুলোকে আপনার মধ্যে সঞ্চারিত করবে, সংহত করবে, সামঞ্জস্যপূর্ণ করে তুলবে। আপনি জানতে পারবেন কোথায় গেলে আপনার কাজটা সহজে হবে, কোথায় থেকে আপনি আর্থিক সংস্থান খুঁজে পাবেন, কোথায় গেলে আপনার লোকাল বাজার ছাড়িয়ে বৃহত্তর বাজারে আপনি পৌঁছতে পারবেন, কোথায় গেলে আপনার রোগের সুচিকিৎসা হবে। এই সমস্ত কিছু আপনাকে বিদ্যালয়ের শিক্ষা আপনার মনের মধ্যে এক ধরনের পরিণত মনস্কতা দেবে, যেখান থেকে আপনি নতুন পথের সন্ধান পাবেন। এই গেল আমার বক্তব্যের 5 মিনিটস। আমি সময়ের মধ্যেই শেষ করব। তো আমি যেটা বলতে চাইব, খুব দ্রুত আমার লেখা আছে, আমি সেটুকু ছুঁয়ে যাচ্ছি। তার প্রথমে একটুখানি আমার ভূমিকার মধ্যে একটু ভূমিকা। শিমচক কমলা বিদ্যাপীঠের এই যে সুবর্ণ জয়ন্তী উৎসব হচ্ছে, সেই উৎসবে আপনাদের সকলকে আমার স্বাগত জানাই। উৎসবের সভাপতি এবং স্কুলের প্রধান শিক্ষক সেলিম সাহেব, তাকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার। বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, তাদেরকেও আমার যথাযথ সম্ভাষণ। একটু আগে মঞ্চে ছিলেন ভিসি শ্রী উদয় বন্দ্যোপাধ্যায় এবং তাদের সঙ্গে আছেন আমার দাদা এবং আমার শিক্ষক স্থানীয় শ্রী প্রদীপ রায়। উনি একটি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, অসংখ্য বইয়ের উনি লেখক, তাকে আমার নমস্কার। মঞ্চে আছেন অধ্যাপক অষ্টম পাত্র বুদ্ধদেব পাল এবং আপনাদের প্রিয় শিক্ষক এবং আমার বন্ধু শ্রী প্রবীর রায়, যার আমন্ত্রণে এসেছি, তাদেরকে সবার প্রতি আমি আমার নমস্কার জানাচ্ছি। দেখুন, প্রথম কথা হচ্ছে, এই যে মাঝে মাঝে আমি দেখছি, মোবাইল দেখছি না, সময় দেখছি। দেখুন, প্রথম কথা হচ্ছে, কোনো জিনিস, কোনো ক্যারিয়ার আপনি যখন তৈরি করবেন, প্রথম জিনিসটা হচ্ছে মেন্টাল সেটআপ, মানসিক গঠন। অর্থাৎ আপনি যে ক্যারিয়ারটায় যেতে চাইছেন, কোন ক্যারিয়ারে আপনি যাবেন, সেটা আপনাকে প্রথম বিবেচনা করতে হবে। আচ্ছা, আপনারা সবাই একটা জিনিস খেয়াল করেছেন? যেখানে একটা মিষ্টির দোকান হবে, কয়েক বছরের পরে দেখবেন তার পাশে আর একটা মিষ্টির দোকান হয়। যেখানে একটা মুদিখানা দোকান হবে, তারপরে দেখবেন 4-5টা মুদিখানা দোকান লাইন দিয়ে হয়ে গেল। কেন হয় বলুন তো? কারণ মানুষের হাতে নতুন কিছু আর জানা নেই, লোকে দেখে শেখে। একটা মিষ্টির দোকান চলছে, তার মনে হলো আমার কিছু করার নেই, আমিও মিষ্টির দোকান করি। একটা গল্প বলি, একবার এক ব্যাংকের ম্যানেজারের কাছে, তখন IRDP লোন বলে একটা লোন হতো,
একগাদা গ্রামের ভদ্রমহিলা গেছেন, 6,000 টাকা করে আইডিপি লোন দেওয়া হতো সরকারের তরফে। তো সবাই গেছে, প্রকল্প জমা দিয়েছে, ঝাঁটা তৈরি, সবাই ঝাঁটা তৈরি। তো ম্যানেজার সাহেব তখন বলছেন, সবাই যদি আপনারা পথে ছাড় দেবেন তাহলে পথে হাঁটবে কে? তো ঘটনাটা হলো তাই। আপনি যে ব্যবসাটা করতে চাইছেন, যে ক্যারিয়ারটা করতে চাইছেন, সেই ক্যারিয়ারটা আপনার জন্য উপযুক্ত কিনা এটা জানার সবথেকে বড় পদ্ধতি হলো যে আপনি সেই ক্যারিয়ারটা নিয়ে আপনারা কাউকে আটকাবেন না, যে চলে যেতে চাইছে তাকে যেতে দেবেন, তা কোনো অসুবিধা নেই। একটা চেয়ার টেবিল থাকলে আমি ততক্ষণও বলে যাবো আমার সময় পর্যন্ত, ডোন্ট ওয়ারি। তো বিষয় যেটা হচ্ছে যে আপনার মেন্টাল গঠনটা আপনাকে ঠিক করে দেবে আপনি কোন ক্যারিয়ারে যাবেন। তাহলে আপনি কি করে বুঝবেন কোনটা আপনার ক্যারিয়ার? আপনার পারিবারিক যে ব্যবসাগুলো আছে, যেগুলো আপনার কাছে আছে, ওগুলোতে আপনি ছুটির সময় ইনভলভ হন। আপনার সারাদিনে 24 ঘন্টা, তার মধ্যে আপনার 7 ঘন্টা ঘুমোতে হবে, 2 ঘন্টা আপনাকে স্নান টান করতে হবে, তাহলে 9 ঘন্টা চলে গেল। এই যে বাকি 15 ঘন্টা, তার মধ্যে প্রতিদিন 2 ঘন্টা সময় আপনি ব্যয় করবেন, যেটা আপনাকে খুঁজে পেতে সাহায্য করবে কোনটা আপনার স্কিল, কোনটা আপনাকে শিখতে হবে। আপনার বাড়িতে যদি আপনার বাড়িতে চাষবাসের চল থাকে, তাহলে বাবা বা মায়ের সঙ্গে মাঠে যাবেন, মাঠে গিয়ে জমিতে কাজ করবেন, জমিকে দেখার চেষ্টা করবেন সমস্যাটা কি। যদি দেখেন যে জমিকে অনেক দূর থেকে জল আসছে, জলের সমস্যা, তাহলে খোঁজার চেষ্টা করুন কম জলে কি করে এই সবজিকেই চাষ করা যায়। একটা ছোট্ট পরিকল্পনা করে দিচ্ছি। একটা 5 কিলোর জার নেবেন, যেগুলোতে ওই বিসলেরির ওয়াটার থাকে বা কিনলের ওয়াটার, ওই জারের গায়ে ফুটো করবেন। ফুটো করার পরে ওখান থেকে জল নিয়ে ওইটাকে লম্বা লাঠির সাহায্যে, যদি 1-2 কাঠা জায়গা হয়, এই রকম করে বোলাবেন একটু দূরে, দেখবেন ঝিরঝির করে জল পড়ে ওইটা গাছের ওপরটা ভেজে যাচ্ছে, তলাটা অত ভেজাতে হচ্ছে না, অতি অল্প জলে আপনি চাষ করতে পারবেন। এটা একটা ইন্ডিজেনাস পদ্ধতি বললাম। অর্থাৎ আমি বলতে চাইছি, কৃষি বা যে কোনো জায়গাতে আপনি দেখবেন কি সমস্যাটা হচ্ছে, ওই সমস্যাটাকে চিহ্নিত করে ব্লকের কৃষি সহায়কের সঙ্গে যোগাযোগ করুন। তারপরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যান, তারপরে যে নিমপিট রামকৃষ্ণ আশ্রমে যান, ওখানে কৃষির জন্য বিনামূল্যে প্রভূত সাহায্য করা হয়। সমস্যাটা খুলে বলুন এবং সেখান থেকে জানার চেষ্টা করুন ফসল কী করে হবে। আমরা যখন কীটনাশকের প্রয়োগ করি, আমরা আমাদের বাড়ির পাশের যে ওষুধের দোকান কীটনাশকের, সেখানে গিয়ে জিজ্ঞাসা করি যে গাছের পাতা মরে যাচ্ছে আমি কী দেবো, যেন তিনি ডাক্তার। তিনি ডাক্তার তো নন, তিনি কীটনাশকের ওষুধের বিক্রেতা। ওই গাছের কী রোগ হচ্ছে এটা জানার জন্য আপনাকে কৃষি সহায়কের কাছে যেতে হবে, কৃষি বিজ্ঞানীর কাছে যেতে হবে। আপনারা অনেকেই দেখেছেন যে কীটনাশকের জন্য আপনারা প্রচুর পরিমাণে মাঠে দেন, কীটনাশক দেন, কিন্তু কীটনাশকের থেকেও অনেক সহজে কীটকে দমন করা যায়, যে ফেরোমন বলে একটা হরমোন পাওয়া যায়। সেই ফেরোমন অন্ধ্রপ্রদেশে বিঘের পর বিঘে জমিতে ইউজ করা হয়। সেটা কি, একটা জায়গায়, কতগুলো জায়গায়, 1 বিঘে জায়গায় ছোট ছোট লাঠির মতো দিয়ে একটা জায়গায় ফেরোমন লাগিয়ে দেওয়া হয়। ফেরোমন হচ্ছে একটা হরমোন। ওই পতঙ্গগুলো ছুটে আসে ওই ফেরোমনের ওই আকর্ষণে 2 কিলোমিটার দূর থেকে গন্ধ পায়। একটা পতঙ্গ 2 কিলোমিটার দূর থেকে ওই ফেরোমনের গন্ধ পেয়ে দৌড়ে আসে, আর ওর নিচে থাকে আগুন, যেই এলো ওখানে গিয়ে পড়ে গেল। আধুনিকতম বিজ্ঞানকে আপনারা কাজে লাগান। যারা কার্পেন্ট্রির কাজ করেন, কাঠের কাজ, তারা যে আপনারা যেটা করবেন সেটা এই যে কাঠের কাজটা আগে দেখুন, বাবার কাছে শিখুন। এই কাঠের কাজ যদি আপনি জানেন, পরবর্তীকালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট কিন্তু এই উডেন কাজ। এবং একটা বাঙ্গালুরুতে উড ইনস্টিটিউট আছে, যেখানে কাঠের আধুনিকতম ডিজাইন শেখানো হয়। আপনারা আন্দাজ করতে পারবেন না যে পৃথিবীতে কাঠের বাজার কত। এখন আমরা যে উডেন সমস্ত খাটের পরিবর্তে ইঞ্জিনিয়ার উডের 10,000-12,000 টাকার যে বেড আমরা বাড়িতে তৈরি করি, এগুলোকে অ্যাসেম্বল করার জন্য, লাগানোর জন্য এক ধরনের মানুষ আমাদের বাড়িতে আসেন। তারা একটা খাট লাগানোর জন্য 100 টাকা পান। আপনি যদি কাঠের কাজ জানেন, পড়াশোনার সঙ্গে সঙ্গে আপনার যদি ফোন থাকে, আপনি সারাদিনে যদি 5টা এরকম কাজ পান, তাহলে দিনে আপনার 500 টাকা উপার্জন।
আপনি পড়াশোনা করতে করতে আপনার হাত খরচ চালানোর জন্য এই পয়সা আপনি উপার্জন করতে পারেন, তার জন্য কোথাও গিয়ে ট্রেনিং নিতে হবে না। আপনার বাড়ির পাশে যে কাঠের দোকান, ওখানে আপনি ফ্রি ইন্টার্নশিপ দেবেন, ওরা আপনাকে শেখাবে, আপনি ওদের সঙ্গে লেগে থাকুন, যেতে যেতে একদিন ওরা আপনাকে শেখাবে, ওদের কাছ থেকে আপনি শিখে যাবেন। বলতে এটাই চাইছি, এই ধরনের জিনিসগুলোকে এক্সপ্লোর করতে করতে, খুঁজতে খুঁজতে একদিন আপনি বুঝতে পারবেন কোনটা আপনার ভালো লাগা, কোনটা আপনার জন্য শ্যুট করছে, সেইটা আপনি করবেন। অনেক এখানে বলার আছে কিন্তু এত সময় নেই, তাই জন্য আর 2 মিনিট বলে আমি শেষ করব। সেটা হচ্ছে যে জব যখন আপনি সার্চ করবেন, সম্ভাবনা, আপনার মোবাইলটাই আপনার হচ্ছে শ্রেষ্ঠতম বন্ধু। এখানে রিল দেখবেন, এখানে সিনেমা দেখবেন, চ্যাট করবেন, কিন্তু এখান থেকে আপনি পৃথিবীর সমস্ত ইনফরমেশান বসে পাবেন। এই পৃথিবী আগামী 50 বছর চলবে শুধু কমিউনিকেশনের ওপরে, শুধু তথ্যের ওপরে দাঁড়িয়ে। কিভাবে? আপনি এখানে তিনটে অ্যাপ ডাউনলোড করুন। যদি হোয়াটসঅ্যাপ করেন, ওর সঙ্গে অটোমেটেড এখানে করা আছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে আপনি যা জিজ্ঞেস করবেন ও তা উত্তর দেবার চেষ্টা করবে। আপনি ডিপসিক নিন, আপনি চ্যাট জিপিটি নিন, ওদেরকে আপনি প্রশ্ন করুন, প্রম্পট করুন যে হোয়াট আর দ্য ক্যারিয়ার অপশানস আফটার ক্লাস 10, what are the career option after class 8, what are the career option after humanities, what are the career option after science, what are the career option after commerce. Lot of information will come, lot of information will come। এবং যেই আপনি একটা সিলেক্ট করলেন, ধরুন আপনি বেছে নিলেন যে আমি ইন্টেরিয়ার ডিজাইনিং করব, এবার জিজ্ঞেস করুন ওকে মানে হুইচ আর দ্য ইনস্টিটিউট দ্যাট আর ফেমাস অ্যান্ড অ্যাকর্ডিং টু প্লেসমেন্ট ফেমাস ইন হচ্ছে কলকাতা অর ইন ইন্ডিয়া অর ইন অ্যাব্রড। সঙ্গে সঙ্গে দেখবেন লিস্ট অফ ইনস্টিটিউট আপনাকে দিয়ে দেবে যে কোনগুলো এখন 1 নম্বর থেকে 100 নম্বরের মধ্যে আছে। ওইগুলো আপনারা যোগাযোগ করে সেখানে আপনারা ভর্তি হতে পারেন। বাড়িতে বাবা মার সঙ্গে হাত লাগাবেন, মাকে মানে রান্নাঘরে ছেলে এবং মেয়ে বোধ রান্না করতে সাহায্য করবেন, ঘরের জিনিস সাজিয়ে রাখবেন। এইটা আপনার মনের মধ্যে সেট আপ তৈরি করবে পরে ইন্টেরিয়ার ডিজাইনিং শেখার জন্যে। বাড়ির পাশে যদি কোথাও টেলারের দোকান থাকে, তার দোকানে ফ্রি কাজ শিখবেন, তবে ওখান থেকে ফ্যাশন ডিজাইনে যেতে পারবেন। প্রথমে যদি আগে নিজেকে শুরু না করেন তাহলে হবে না। এবার জব সার্চ আপনি যখন করবেন, একই পদ্ধতি। যারা স্কিল করবেন তাদের জন্য আমি শুধু 2টো ইনফরমেশন বলে আমার বক্তৃতা থামাই, এরপরে অনেক বক্তা আরও আছেন, পরে কোনো একদিন সময় পেলে আবার বিস্তারিত আপনাদেরকে বলা যাবে। সেটা হচ্ছে যে স্কিল ইন্ডিয়া বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ওয়েবসাইট আছে, সেই স্কিল ইন্ডিয়া ওয়েবসাইটে গিয়ে আপনারা খোঁজার চেষ্টা করবেন, দেখবেন লাখো লাখো স্কিলের কথা ওখানে বলা আছে এবং কোন ইনস্টিটিউশনে গিয়ে আপনারা শিখতে পারবেন সেটা ওখানে পাবেন। আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, PMKVY। এই যোজনার আন্ডারে PMKVY, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, এই যোজনার আন্ডারে আপনারা ওয়েবসাইট সার্চ করবেন, সেখানেও আপনারা স্কিল সম্পর্কে অগাধ জিনিস পাবেন। ক্লাস 8-এর পর আপনারা যদি কেউ স্কুলে আসতে না পারেন, চেষ্টা করবেন মাধ্যমিক কমপ্লিট করতে। ক্লাস 8-এর পরও আপনাদের জন্য কোর্স খোলা আছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ITI। প্রাইভেট এবং সরকারি প্রচুর আছে, সেখানে গিয়ে আপনারা স্কিল ডেভেলপ করবেন। ফিটার, প্লাম্বার, ওয়েল্ডার এইগুলো আপনারা শিখবেন। এগুলো থেকে আপনারা প্রচুর সরকারি চাকরি এবং ONGC, ইন্ডিয়ান অয়েল এগুলোতে আপনারা জব পাবেন। 18 বছর বয়স হয়ে গেলে প্রত্যেকে একটি করে পাসপোর্ট ম্যান্ডেটারি বানিয়ে রাখবেন এবং এই স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করার পরে আপনারা ফরেনেও চাইলে যেতে পারেন। মনে রাখবেন, বাড়ির বিছানা এবং বাড়ির খাবার, বাড়ির বিছানা এবং বাড়ির খাবারের সুখ যে ত্যাগ করতে পারবে তার জন্য সারা পৃথিবীর কাজ অপেক্ষা করছে। শিমচকে কাজ নেই, উদয়নারায়ণপুরে যাবেন। সেখানে কাজ নেই, হাওড়া জেলায় যাবেন। হাওড়া জেলায় কাজ নেই, কলকাতা যাবেন। কলকাতা না গেলে বাঙ্গালোরে যাবেন, বাঙ্গালোরে না গেলে ভারতের বাইরে যাবেন। বেকার বসে থাকবেন না, 1 সেকেন্ডের জন্য বসে থাকবেন না। এক্সপিরিয়েন্স যত গ্যাদার করবেন সেইটা আপনার সিভিতে জমা হবে, তত ভবিষ্যতে আপনি নতুন চাকরির দিকে যেতে পারবেন। যারা সরকারি চাকরি করবেন তাদের জন্য আমি ছোট্ট একটা জিনিস বলে দিই, 8 থেকে আপনারা চেষ্টা করবেন জেনারেল নলেজ বাড়াতে। কি করে বাড়াবেন? IAS বাবা এবং ভিসান IAS বলে 2টো ওয়েবসাইট আছে, প্রতিদিন সেখানে বাছাই করা ইনফরমেশান দেয়া থাকে, সেইগুলো রোজ পড়বেন, খাতায় লিখবেন
এবং সেইগুলো থেকে আপনারা জিকে এখন থেকে তৈরি করলে তবে আপনারা পৌঁছতে পারবেন। যারা অঙ্ক এবং ইংরেজিতে কাঁচা, কাঁচা বলে পৃথিবীতে কিছু হয় না। আপনি সময় দেননি তাই আপনি কাঁচা। যদি আপনি 17 নামটা না দেখে বলতে পারেন তাহলে বুঝবেন আপনি অঙ্ক জানেন। আর 17 পরের যদি নামটা 17 থেকে 19-এর নামটা যদি মুখস্থ বলতে না পারেন, মনে মনে যদি গুণ করতে হয়, তাহলে বুঝবেন আপনি অঙ্কে ফাঁকি দিয়েছেন। অতএব সেইখানে পিছনে নেমে এসে অঙ্ক শিখবেন। অঙ্ক শেখার পদ্ধতি একটা ছোট্ট বলে যাই, সেটা হচ্ছে একটা গাছে দুটো পাখি আছে, দুটো পাখি এলো, আমরা জিজ্ঞেস করি কটা পাখি হলো? এটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে একটা গাছে দুটো পাখি ছিল, দুটো পাখি এলো, পাখির সংখ্যা বাড়লো না কমলো? লজিকটা ফলো করুন, নট দ্য অ্যান্সার। ইংরেজি যখন পড়বেন গ্রামারটা শিখুন, কিন্তু সব গ্রামারের অত কিছু মনে রাখতে পারবেন না, তাই 100টা বাছাই করা সেন্টেন্স মুখস্থ করবেন। আমি যাব না, আচ্ছা ধরুন আমি জিজ্ঞেস করছি কি হচ্ছে ওখানে, তাহলে এর যদি আমাকে লিটারালি ইংরেজি করতে হয় তাহলে হোয়াট ইজ হ্যাপনিং দেয়ার, কিন্তু এটা ইংরেজি নয়, এটা ইংরেজি হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপ মানে তো ওপরে, কিন্তু ইংরেজি হচ্ছে হোয়াট ইজ আপ, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ মানে কি হচ্ছে এখানে? ইংরেজি ইজ ডিফারেন্ট দ্যান দ্যাট অফ উই থিঙ্ক। ফলে আপনাকে মুখস্থ করা সেন্টেন্স, প্রাইমারিলি গ্রামার শিখবেন, তারপরে সৎখানেক সদুয়েক বাছাই করা মুখস্থ করা ইংরেজি শিখবেন। সেইগুলো আপনাকে নতুন ইংরেজি কনস্ট্রাকশন করতে সুবিধে করে দেবে। যারা সরকারি চাকরি করবেন তারা টাইপিং, স্টেনোগ্রাফি এবং এক্সেল কাল থেকে শিখবেন। কোথাও পয়সা দিতে হবে না, ইউটিউব থেকে শিখবেন। আর পড়তে পড়তে প্রত্যেকে স্কিল ডেভেলপমেন্ট করবেন, তার জন্য কি পয়সা দিতে হবে? পয়সা দিতে হবে না ইউটিউব থেকে শিখলে। আর সার্টিফিকেশন করার জন্য কোনো কেন্দ্রে যেতে হবে না, সেগুলো যে কোর্সেরা, এই ধরনের যেগুলো আর কি অনলাইন সার্টিফিকেশান, যেগুলো গ্লোবালি অ্যাকনলেজড, সেগুলো থেকে আপনারা এই ট্রেনিংগুলো করে সার্টিফিকেশান নেবেন। অর্থাৎ আমি আপনাদের নার্সেলে কি বলেছি, প্রথমে মেন্টাল সেট আপ, বাড়ির কাজ এবং চারপাশে কাজের সঙ্গে নিজেকে খুঁজে দেখুন কোনটা আপনাকে ফিট করছে। দ্বিতীয় নম্বর হচ্ছে সেই ফিটিং অনুযায়ী সার্চ করবেন কোথায় আমি এটা করব। তৃতীয় নম্বর হচ্ছে সেখান থেকে জব সার্চ করার পরে নিজেকে ট্রেন করুন, এবং নিজেকে ট্রেন করার পরে আবার সার্চ করুন কোথায় জব আছে। এই 4টে কাজ করার জন্যে আপনি যদি শুরু করেন, আমার বিশ্বাস এখানে যারা বসে আছেন একজনও বেকার থাকতে পারেন না। এটা অসম্ভব, বেকার বলে কিছু হয় না, বেকার বলে কিছু হতে পারে না, এটা বিশ্বাস করুন। বেকার বলে কিছু নেই। আপনি টাইপিং শিখুন, স্টেনোগ্রাফি শিখুন, এক্সেল শিখুন, এগুলোকেই আপনাকে জবের মার্কেটে 100 গুণ এগিয়ে দেবে। নমস্কার।